কতগুলো লোক আসছিল আন্টি কালকে? অনেক আমার কলমুড়ার মানুষ অনেক। না না, ওখানে ভারতের যে বিএসএফ এর যে লোকজন নিয়ে আসছিল ওগুলা কতগুলো নিয়ে আসছিল? সামনে যে হবে না ওই ইয়াতে ওই শেষ সীমানায় পুলের ইয়াতে খ্রিস্টমাস আদার ইয়াতে লোয়ার পুলের ওখানে। জি, ওখানে গেলে তখন সমস্যা নাই না? না তুমি এলে কোথাও সমস্যা হবে না জি। আমাদের যাওয়া যাবে নাকি সেটা সমস্যা বলে, আপনাদের কোনো সমস্যা আপনার কোনো সমস্যা হবে না, আরে বাংলাদেশে যাও। আচ্ছা আচ্ছা। ও মালদা জেলাটা তো বলে আমাদেরই ছিল, হ্যাঁ, ওরা নিয়ে নিছে। ওরা জোর করে নিয়ে আছে এখন। আপনারা এই নদীতেই গোসল করেন? জি। খাবার যে পানি সেটা কি নদীর গুলাই খান? না, নদীর খাই না তো, শুধু গোসল? খালি গোসলটা বানাই। আর এমনি ধোয়া টোয়া এগুলা নদীতে? জি, এলে ধোয়াটা ব্যবহার করি তো, টিউবওয়েলের পানি খাই। টিউবওয়েলের পানি খান না? জি। ওখানে কতগুলো লোক আসছিল? 10-12 জন হবে, 10-12 জন আসছিল না? ওরা কি 18 জন। এই 18 জন এখানে আসছে না কই ইন্ডিয়াতে চলে গেছে? এটা কয় তার বানাচ্ছে না। তারপরে দেখতে পাননি না? জি না। শুধু দিনের বেলা দেখছেন? জি, কালকে এখান থেকে যখন গাড়িতে নিয়ে যায় তখন দেখেছি। গাড়িতে কোথায় নিয়ে গেছিল? ওই গাছের গোড়াতে। ও এদিকে এই পর্যন্ত আসছিল ওই লোকগুলা? জি। মানে এই এলাকা পর্যন্ত চলে আসছিল? জি। ও বিএসএফ জানতে পারলো কিভাবে? ও বিএসএফ কে বলেছে। ও বিএসএফ রা কোথায় থাকে এখানে একটু দেখে যান তো। এখানে বিএসএফ বিজেপি থাকে না? বিজেপি থাকে এখানে? জি। কোথায়? ওই মন্দিরে বিজেপি থাকে? ওইটা ওর দিকে দিকে থাকে। আমাদের বিজেপির ইয়ে কোথায়? আমার বিজিবি আইছে সকাল সন্ধ্যাতে আইছে। এই আতি সাপা। ও এইদিকে আসে না? জি না। ইন্ডিয়ার ভিতর থেকে এসে ভারতের বিএসএফ হ্যাঁ। এসে বাংলাদেশ পার করে ছিল, আমাদের পাবলিক যে ওটা আটকালছে, আটকে যে লিয়ে আসছে, ওদের লিয়ে আসেনি, ওটা আটকে দিছে সীমান্ততে। ওখানে আপনাদের পাবলিক যারা মাঠে ধান কাটতেছিল তারা ওখানে আটকায় রাখছে, জি। ঢাকার ভিতরে প্রবেশ করতে দেয়নি। না। তারপর আপনারা বিজেপিকে খবর দিচ্ছেন? জি। তখন আমার বিজেপি সদস্য ওখানে ছিল। ছিল। সেই লোকগুলো পরে কোথায় গেল? এখন বলতাম না, এখন বিজেপি এখন লেলো না ওরাকে দিল, এখন বলতাম বলা যায় না? না। 5 কিলোমিটার রাস্তা হাঁটলাম, আর এই রকম দেখতে পাচ্ছেন পিছনের রাস্তাটা। এই রকম রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন, সেই 5 কিলোমিটার দেখেন, আমি আপনাকে দেখাই, আমার সামনে পিছনে একই রকম রাস্তা। জি জি, এবারে বর্ডার এলে চলে এসেছি। এখন আমাদের 150 ফিট আছে, আমাদের 150 ফিট যাওয়া যায়। আর বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে সাপাহারের গৌরীপুর সীমান্ত আছে, সেই সীমান্তে গতকাল থেকে কিন্তু সেখানে যে বাংলাদেশি লোককে ভারতে গিয়েছিল তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য এখানে পুশিং করা হয়েছে, মানে জিরো সীমানার মাঝখানে নাকি বসে রাখা হয়েছে। সেই সীমান্তেই কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক এই পথে আসলাম। এটা নওগাঁ থেকে চলে এসছে সাপাহার দিয়ে, আর আমরা এখন যাব এই সামনের দিকে। বন্ধুরা, মজার একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এই সাপাহারে আসছি, হয়তো এই এলাকার লোক আমাদের কথা বুঝতে পারতেছি না, আবার ওনারা যে ঠিকানা বলতেছে সেটাও আমরা ঠিকঠাক বুঝতে পারতেছি না, যার কারণে আমাদেরকে মাঝে মধ্যে ব্রেক পেতে হচ্ছে। আমরা কিন্তু ভুলক্রমে অন্যদিকে চলে যাচ্ছিলাম। আবার যে কলমিডাঙ্গা নামে যে জায়গা আছে, যে জায়গায় ভারত থেকে লোক এসে জিরো রেখায় বা জিরো সীমানায় বসে রয়েছে, সেটা কিন্তু কলমিডাঙ্গা স্থানে। এবার দেখেন সমস্যাটা হচ্ছে বৃষ্টিও চলে আসছে। আমরা এই বৃষ্টির মধ্যে এখন যেতেও পারতেছি না, এখন নিরাপদ জায়গায় যেতে হবে। বন্ধুরা, মোট 2 ঘন্টা অপেক্ষা করার পর একটা বাস আসলো। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করা লাগছে, তারপরে কিন্তু এই বাসটা আসছে। আসলে কোথায় আমরা বাস করি? বসে ছিল ওগুলো কি বাংলাদেশি না ভারতের? বাংলাদেশি। সব বাংলাদেশি। তো বাংলাদেশের লোক কেন বাংলাদেশে আসতে পারছে না? ওখানে ওরা ব্যবসা করতে গেছিল, ব্যবসা আর টিকলে না, তখন চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা যে সীমান্তের কলমডাঙ্গা গ্রামে যাচ্ছি, এই কলমডাঙ্গা গ্রামের রাস্তাটা একবার দেখেন। এটা কিন্তু পাকা রাস্তা, কিন্তু এর উপরে একদম কাদা হয়ে গেছে। বন্ধুরা, আমরা সেই কলমডাঙ্গা যে গ্রাম, মানে সীমান্ত, আমরা কিন্তু সেই গ্রামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গ্রামে এগুলো বাড়ি, ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু কলমডাঙ্গার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তবর্তী গ্রামই এই কলমডাঙ্গা গ্রাম। এই কলমডাঙ্গা দিয়েই একটা সময় যখন রাস্তা খোলামেলা ছিল, তখন কিন্তু লোকজন অনায়াসে ভারতে যেত এবং বাংলাদেশে চলে আসতো। আমরা সেই কলমডাঙ্গার গ্রামের রাস্তা ধরে চলেছি সেই সীমান্তে, যেখানে ভারত থেকে লোক এসে নাকি ওখানে বসে রয়েছে, বাংলাদেশে দেওয়ার জন্য বিএসএফরা নিয়ে এসছে। কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, তাদেরকে বাংলাদেশে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতেছে না। বর্ডার কত দূর? এখান থেকে অল্প সামান্য না? হাফ কিলো। তাহলে শুনতেই পাচ্ছেন, আর কিন্তু হাফ কিলো পরে আমরা সেই জায়গাতে উপস্থিত হব। অবশেষে সেই কলমডাঙ্গার যে সীমান্তের রাস্তা আছে সেখানে কিন্তু চলে আসছি। একবার দেখেন
যে কত কষ্ট করে কিন্তু সেখানে পৌঁছাতে হচ্ছে। এই দিক দিয়ে যে যাবে এই ভ্যান গাড়িটা, সেটা যাওয়ারও মানে একদম নাজেহাল অবস্থা। ওই যে লোকজনগুলো এমন হয়েছিল সেই সীমান্তে, আমরা এখন কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা মোটামুটি বৃষ্টির কারণে কিন্তু পৌঁছাতে পারি নাই, প্রচুর লেট হয়েছে, কারণ এখানে আসার পর থেকে কিন্তু বৃষ্টি সেই প্রচণ্ড বৃষ্টি। তারপরে বৃষ্টি যখন থামলো তারপর কিন্তু আমরা আবার এই ভ্যানে করে আসতেছি, কিন্তু রাস্তার অবস্থা ব্যাপক খারাপ, যার কারণে পৌঁছাতে আরও কষ্ট হচ্ছে আর কি। ওই বিএসএফ এর নিষিদ্ধ নাকি? হ্যাঁ, বিএসএফ নিষিদ্ধ না, এখানে রাস্তা খারাপ, হ্যাঁ, ভ্যান নিয়ে যাওয়া যাবে না। তার মানে ভারত থেকে লোক নিয়ে এসে বিএসএফ নাকি বসে রাখছিল, চলে গেছে আর নাই না, রাত্রে চলে গেছে। রাত্রে চলে গেছে। আচ্ছা আচ্ছা, কালকে আপনারা দেখছিলেন? হ্যাঁ, কালকে দেখেছি। কতজন লোক বসেছিল? হ্যাঁ, বহুত লোক। বহুত। ওরা কি বাংলাদেশের ছিল নাকি ভারতের? ওরা বলছে যে 7 বছর ভিসা কাটে পরে গেছিল, হ্যাঁ, আবার ওর ডেট পার হয়েছে, ফেলতে চলে গেছে। ফেলে দিয়ে গেট পার করে ফেলে দিয়ে চলে গেছে বিএসএফ এর লোকেরা। এরা কিন্তু আইডি কার্ড দেখাচ্ছিল। আইডি কার্ড দেখাইছে, তারপরে দিয়ে রেখে গেছে। হ্যাঁ, কালকে নাকি ভারত থেকে লোক আসছিল, সেটা আর কত দূর? ওই এখানে একবারে চলে যেতে হবে চকচকি, চললো রাস্তা ধরে চললো। রাস্তা ধরে চলে যাবো? কতগুলো লোক আসছিল আন্টি কালকে? মেলে অনেক আমার কলমুড়ার মানুষ অনেক। না না, ওখানে ভারতের রাস্তা ধরে ঠেলাই। যে বিএসএফ এর যে লোকজন নিয়ে আসছিল, ওগুলা কতগুলো নিয়ে আসছিল? বললে মেলে ওলে মেলায়। সামনে যে হবে না ওই ইয়াতে ওই শেষ সীমানা ওই ফুলের ইয়াতে খ্রিস্টমাস আদার ইয়াতে। লোয়ার পুলের ওখানে? জি। ওখানে গেলে তখন সমস্যা নাই না? না, তুমি এলে কোথায় সমস্যা হবে না জি? আমাদের যাওয়া যাবে নাকি সেটা সমস্যা বলে না, আপনাদের কোনো সমস্যা নেই? আপনার কোনো সমস্যা হবে না, হারে বাংলাদেশে যাও। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, নওগাঁর সাপাহারের যে বলদিয়া ঘাট আছে, এটাই কিন্তু সেই বলদিয়া ঘাট। দেখতে পাচ্ছেন সেই বলদিয়া ঘাটে কিন্তু এখনও গ্রামীণ যে পরিবেশ, কত সুন্দর করে কিন্তু লোকজন নদীতে স্নান করতেছে। দেখেন একদম নদীর জলে সাঁতার কেটে এত সুন্দর করে স্নান করতেছে, মনে হয় আমিও একটু নামি, কিন্তু যেহেতু আমার কাছে কাপড় চোপড় আছে, এই ব্যাগ আছে, আমি নামতে পারবো না, বিধায় নামা যাচ্ছে না। আপনারা কি এগুলো পুকুরে পরিষ্কার করবেন? থালা বাসন পুকুরের জল কি একদম পরিষ্কার? আপনারা দেখতেই পাচ্ছেন এই থালা বাসনগুলো কিন্তু পুকুরে পরিষ্কার করবে। আপনারা এই নদীতেই গোসল করেন? জি। খাবার যে পানি সেটা কি নদীর গুলাই খান? না, নদীর খাই না তো, শুধু গোসল? খালি গোসলটা মানে। আর এমনি ধোয়া টোয়া এগুলা জি, নদীতে? ওইলা ধোয়াটা ব্যবহার করি তো, টিউবওয়েলের পানি খাই। কি বলে? কালকে জেলে লোক আসছিল, বললে ধরেন এখানে আরো আপনাকে যেতে হবে 10 কিলো। হাটেই 10 কিলো যেতে হবে? হাঁটি 10 কিলো ওই লোহার ব্রিজে? হয়, লোহার ব্রিজের সামনে। আচ্ছা আচ্ছা। আপনার ধরনের লোকজন কালকে ছিল, এখন রাত্রে লোকগুলা কি হলো তাই বিএসএফকে বললাম সকালে। হ্যাঁ। তো বিএসএফ বললেন হয়ে গেছে, এখন ইন্ডিয়া দিয়ে পাঠালো কি এখন বাংলাদেশ দিয়ে পাঠালো তা বলেনি? তাও বলেনি, শুধু বললো হয়ে গেছে। হয়ে গেছে। তো এখন যা বুঝা গেল বাংলাদেশি বাংলাদেশি মাল চলে ওরা তো গেছে। গেট বলে না, গেট নাকি লাগাই দিছে? হ্যাঁ, ওরা ওই লোক নিবে না। ওখানে কতগুলো লোক আসছিল? 10-12 জন হবে। 10-12 জন আসছিল না? ওরা কি 18 জন। এই 18 জন এখানে আসছে না ইন্ডিয়াতে চলে গেছে? এটা কয় তার বানাচ্ছে না। তারপরে দেখতে পাননি না? জি না। শুধু দিনের বেলা দেখছেন? জি, কালকে এখান থেকে যখন গাড়িতে নিয়ে যায় তখন দেখেছি। গাড়িতে কোথায় নিয়ে গেছিল? ওই গাছের গোড়াতে। ও এদিকে এই পর্যন্ত আসছিল ওই লোকগুলা? জি। মানে এই এলাকা পর্যন্ত চলে আসছিল? জি। ও বিএসএফ জানতে পারলো কিভাবে? ও বিএসএফ কে বলেছে। ও বিএসএফ রা কোথায় থাকে এখানে একটু দেখে দেন তো। এখানে বিএসএফ বিজেপি থাকে না? বিজেপি বিজেপি থাকে এখানে? জি। কোথায়? ওই মন্দিরে। মন্দিরে বিজেপি থাকে? ওইটা ওর দিকে হারে দিকে থাকে। আমাদের বিজেপির ইয়ে কোথায়? আমার বিজিবি আইছে সকাল সন্ধ্যাতে আইছে। এই ইয়াতি সাপা। ও এইদিকে আসে না? জি না। দেখতেই পাচ্ছেন যে সীমান্তে যেতে হলে কত কষ্ট করে যেতে হয়। একবার রাস্তাটা দেখেন, আসলে এই রাস্তার যে অবস্থা, এটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু সব শেষে দেখেন আমি কি ড্রেসই চেঞ্জ করে ফেলছি, একদম 3/4 প্যান্ট আর খালি পায়ে কিন্তু আমি হেঁটে চলেছি। এই রাস্তা দিয়ে আসলে স্বাভাবিকভাবে যে যাবেন এর কিন্তু কোনো উপায় নাই। দেখেন আমি কিন্তু ওই যে চাকার যে দাগ আছে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সেই চাকার ওই দাগটা দিয়ে যাচ্ছি। এই শেষ বেলা আবার রোদ বের হয়েছে, দেখেন ব্যাপক পরিমাণে রোদ। বন্ধুরা, আমি কিন্তু সেই নওগাঁর যে সাপাহার কলমিডাঙ্গা রয়েছে, সেই কলমিডাঙ্গার যে সীমান্তে লোককে পুশ ইন করছে বিএসএফ সদস্যরা, আমি কিন্তু সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওখানে নাকি 10 থেকে 12 জন লোক বিএসএফ সদস্য পুশ ইন করছে, কিন্তু সেখানে যে যাব এই অবস্থাটা দেখেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা এমনই অবস্থা রাস্তার যে
সবশেষে আমি ড্রেসটাই চেঞ্জ করলাম, কারণ আমি জুতা পরেছিলাম, কারণ এই দেখেন এই রাস্তাটা যাওয়াই সম্ভব না। কিন্তু দূরে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া, ওখানেই কিন্তু যেতে হবে অনেক দূর, এখনও মোটামুটি 1 কিলোমিটার হাঁটতে হবে। তো এই যে রাস্তার অবস্থা, যার কারণে আরও বেশি ব্রেক পেতে হচ্ছে, শরীর ক্লান্ত, যেতে পারতেছি না, কিন্তু তারপরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখে নিয়ে আসবো সেই কোন দিক দিয়ে লোক পুশিং করতেছে। চলো বন্ধুরা, দেখেন আমি কিন্তু সেই বর্ডারে চলে এসেছি। দেখেন যে সীমান্তের সেই রাস্তাঘাট কীভাবে কৃষকেরা জীবনযাপন করে দেখতে পাচ্ছেন। একবার এই যে গাড়ি নিয়ে এই পাশ দিয়ে কিন্তু ধান নিয়ে গেছে, এই মাঠে কিন্তু বাংলাদেশের লোকজন ধান লাগায়। আর ওই যে দেখতে পাচ্ছেন সীমান্ত কিন্তু দেখা যায় দূরেও, ওই যে সীমান্ত, হ্যাঁ ওটা কিন্তু ইন্ডিয়া আর আমাদের এটা কিন্তু বাংলাদেশ। তো আমি আরও একটু সামনে আপনাদেরকে নিয়ে যাব, তো দেখি কত দূর পর্যন্ত আপনাদেরকে আমি নিয়ে যেতে পারি। কালকে যে লোকজন ওই যে গাছের ওখানে ছিল, বসেছিল, সেই লোকগুলো আসলে ভিতরে চলে গেছিল আমাদের বাংলাদেশের। না, বিজিবি সদস্যরা নাকি গাড়িতে করে নিয়ে এসছে। হ্যাঁ, সেটা কত দূর থেকে নিয়ে এসছে? ওরা ভিতর থেকে নিয়ে এসছে, ইন্ডিয়ার ভিতর থেকে এসছে, ভারতের বিএসএফ হ্যাঁ। এসে বাংলাদেশ পার করছিল, আমাদের পাবলিক যে আটকে কলছে, আটকে যে লিয়ে আসছে, ওদের লিয়ে আসেনি, ওরে আটকে দিছে সীমান্ততে। ওখানে আপনাদের পাবলিক যারা মাঠে ধান কাটতেছিল তারা ওখানে আটকায় রাখছে, জি। ঢাকার ভিতরে প্রবেশ করতে দেয়নি। না, তারপর আপনারা বিজিবিকে খবর দিচ্ছেন, জি। তখন আমার বিজিবি সদস্য ওখানে ছিল। ছিল। সেই লোকগুলো পরে কোথায় গেল এখন বলতাম না, এখন বিজিবি এখন লেলো না ওরাকে দিল, এখন বলতাম না, বলা যায় না। না। কিন্তু এখন আমাদের কি যে গাছের গোড়ায় বসা ছিল, যে গাছটা আপনি দেখে দিচ্ছেন ওখানে, জি। ওখানে আমাদের বাংলাদেশের লোকজন তো একটাও দেখা যায় না। জি না, বৃষ্টির জন্য সবাই বাসে চলে এসছে। বিকালের দিকে কি আবার আসবে? বলতাম না, কেউ আসতে পারে, কেউ যাইতে পারে। আচ্ছা, এখন কি আমাদের যাওয়া যাবে না? না, এখন যাওয়া যাবে, যাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সীমান্তের বাইরে ভিতরে যাওয়া যাবে না। বন্ধুরা আসলে জীবন শেষ, 5 কিলোমিটার রাস্তা হাঁটলাম, আর এই রকম দেখতে পাচ্ছেন পিছনের রাস্তাটা, এই রকম রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন সেই 5 কিলোমিটার, দেখেন আমি আপনাকে দেখাই, আমার সামনে পিছনে একই রকম রাস্তা, এই রাস্তা দিয়ে সেই আমি হেঁটে চলেছি। আর হাঁটতে হাঁটতে তো বুঝতেই পারতেছেন এতটাই শরীরে ক্লান্তি আসলো। আর এই যে রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এখন আবার রোদ, আর এত রোদ সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, শরীর একদম রোদে পুড়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু তো এর মধ্যেও আপনাদেরকে নিয়ে এসেছি সীমান্তে, ও যে দেখতে পাচ্ছেন সীমান্ত থেকে আমি এখনও 150 মিটার দূরে রয়েছি। আর একটু বিলে এই যে জমি, এগুলো জমি ভেঙে চলে যেতে হবে সেই সীমান্তে, যেখানে বাংলাদেশে লোক পুশ-ইন করেছিল বিএসএফ সদস্যরা, আর ওখানে নিয়ে গিয়ে বিজিবি সদস্যরা আবার বসেছিল ভারতে ফেরত পাঠানোর জন্য। কিন্তু আদৌ সেই লোকগুলো কি ভারতে ফেরত পাঠিয়েছে নাকি বাংলাদেশেই চলে এসেছে, এটা কেউই বলতে পারে না। আর এখানে কোনো বিজিবি সদস্য নেই, তাই আমি জেনে যে বলবো এটাও বলতে পারতেছি না। তো এই জন্য সঠিক কোনো সিদ্ধান্ত নেই, আমি বলতেও পারতেছি না সেই লোক আদৌ বাংলাদেশে আছে নাকি ভারতে চলে গিয়েছে। তো এই গ্রামবাসী যে লোকজন ছিল ওনারা তো বলছে যে মনে হয় বাংলাদেশে চলে এসেছে, কারণ বিএসএফ সদস্যরা নাকি লোকগুলাকে পার করে দিয়ে গেটে একদম তালা লেগে দিয়েছিল। তাহলে সেই লোকগুলো কেনই বা বাংলাদেশে আসলো, কিভাবে আসলো, আর কোন দিক দিয়ে আসলো, এই সকল কিন্তুই আমি আপনাদেরকে দেখানোর জন্য বের হয়েছি। এরকম প্রত্যন্ত বিল দিয়ে, দেখতেই পাচ্ছেন এইরকম মাঠ দিয়ে কিন্তু আমি সেই হেঁটে চলেছি। চলুন তাহলে আরও আগানো যাক সামনে। ইন্ডিয়া কিন্তু আর বেশি দূরে না, আমার এই যে ডান পাশে কিন্তু ইন্ডিয়া, দেখতেই পাচ্ছেন ওই যে ওটাই কিন্তু সেই ইন্ডিয়া, বুঝছেন, ওই যে ইন্ডিয়ার কিন্তু একদম আমরা সীমান্তে চলে এসেছি। আর একটু গেলেই কিন্তু আমরা ইন্ডিয়াটা পেয়ে যাব। তো আমরা একটু হাঁটতেছি, চলুন তাহলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কীরকম এই যে জমি, একদম জমির মাঝখান দিয়ে কিন্তু হেঁটে চলেছি। এই যে জমির আল দেখেন, এই দিক দিয়েই কিন্তু আমরা সেই ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি, যেদিকে আর কি লোকজন বসে রেখেছিলেন বিএসএফ সদস্যরা। ওদের বিএসএফ আসবে, হ্যাঁ, আর ওদের বিএসএফ মিথ ফালাকের মধ্যে, ওটা মিথ ফালাক বলে, হ্যাঁ, মিথ ফালাকের মধ্যে তখন ফাড়াফাড়ি হয়, মানে মন হলে দিবে, না হলে নাই দিবে। গরু যদি ওদের 150 গজের মধ্যে যায় ওরা নিয়ে নিবার দিবে নিয়ে নেবে, এত খারাপ ওরা, এত খারাপ লোক ওরা, কোনোভাবেই নিবে না। না ওই বিএসএফ যদি মঞ্জুর করে আমাদের বিএসএফ এর কথা, এই বিএসএফ তাহলে দেওয়া দেই হয়, পতাকা বৈঠক করে দিয়ে দেয়, সময় তো হয় বৈঠকে, ওই ঠিক জায়গা। আমাদেরকে একটু তাহলে ওই ধানের ক্ষেত্রে একটু ঘুরে নিয়ে আসেন তো। কিন্তু আমাদের গাড়িটা চলেন, এই কতক্ষণ লাগবে, চলেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই সীমান্তের একদম নিকটে চলে আসছি। এই যে ধানের পালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধান, এই ধানগুলো কিন্তু সেই কৃষকরা কাটার পরে এগুলাই রেখে দিয়েছে, এগুলো কিছু পর নিয়ে যাবে। আর ওই যে দেখা যায় ওইটাই কিন্তু ইন্ডিয়া,
দেখেন আমরা কিন্তু একদম ইন্ডিয়ার নিকটেই চলে এসেছি। আর গতকালকে কিন্তু ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়ায় কিন্তু রেখে গিয়েছিল 18 জন লোককে বিএসএফ সদস্যরা। তাদেরকে কিন্তু আবার এই যে কৃষক ভাইরা ধান কাটতো মাঠে, ওনারা কিন্তু তাদেরকে আর বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে দেয়নি, না দিয়ে বিজেপিকে খবর দিয়ে বিজেপি কিন্তু সেই জিরো যে সীমানা রয়েছে, জিরো পয়েন্টে সেখানে নিয়ে কিন্তু বসেছিল। আমরা কিন্তু সেখানেই এখন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। যদি ইন্ডিয়াতে চলে যায় কাকা, তাহলে তো ওরা গুলি করে দেবে, এই জন্য আপনাকে সাথে নিয়ে যাওয়া, কারণ আমরা তো চিনতে পারবো না। হ্যাঁ, তো এইগুলো জমিতেও আমাদের বাংলাদেশের না, এটা আমাদের বাংলা, এগুলো বাংলাদেশের, আর ওগুলো ইন্ডিয়ার। এই যে ধানগুলো দেখা যাচ্ছে এগুলো সব আমাদের। তো যখন নাকি এই কাঁটাতার খোলা ছিল, তখন কিন্তু আমার এই কাকাও গিয়েছে ইন্ডিয়াতে, বাজার করেছে, সদা নিয়েছে, ঘুরতে গেছে, বন্ধু বান্ধব বানাইছে। তো এখন নাকি 18-20 বছর হচ্ছে, এমন কটাকট আর যাওয়া যায় না কাকা, না? তো এখন মানে শত্রুর মতো এখন ব্যবস্থা হয়েছে, আগে যখন বন্ধু ছিল। তো কালকে নাকি লোকজন ওইখানে 18 জন লোককে ওরা পাঠাইছে আমাদের দেশে, তাই না? আর সেই বিজেপি সদস্যদের নাকি দিয়ে ওরা চলে গেছে, গেট বন্ধ করছে, আর নাকি নেয় নাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কৃষক ভাইদের কিন্তু এই যে ধানের গোলা, এই যে দেখেন ধানগুলো কিন্তু এইভাবে রাখা আছে। আর এই যে দেখেন আমরা কিন্তু একদম সীমান্তে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজটাই কিন্তু সীমান্ত। এই যে কাকা নিয়ে যাচ্ছে আমাদেরকে, আমরা কিন্তু হ্যাঁ, আপনি যত দূর আমরা তত দূর, মানে ভয় লাগছে। হ্যাঁ, এখান থেকে দেখি আর যাওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছেন হাট না, পাহাড়, ওইটা কি বলতে পারেন ইন্ডিয়ার? এটা হ্যাঁ হ্যাঁ, এটা মালদা থানা বোধহয় বলে। ওটা মালদা। মালদা থানা নাকি জেলা মনে হয় না? জেলা, মালদা জেলা। তাহলে আমরা এখানে সাপাহার আর ওখানে মালদা। মালদো জি, মালদা। জি, আচ্ছা আচ্ছা, মালদা জেলা। তাহলে আমাদের কোন পর্যন্ত যাওয়া যাবে চাচা? বেশি দূর যেতে পারবে না। এই যে আমাদের হাঙ্গা গালা যেটা না, হ্যাঁ, ধানের ইয়ে, ধানের হাঙ্গা গালা, এগুলা আমাদের। আর ওই যে বিয়ানা লাগা আছে যেগুলা, ওগুলা ওদের। কি লাগান আছে? বিয়ানা, এই যে ঝুড়, বিয়ানা ঝুড়, ওগুলা ওদের। এরকম ঢিপি করা কিছু পতাকা আছে, ওইভাবে আপনি যাইলে বুঝতে পারবেন। তো ওই ধানের ঠেকাগুলোতে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। এই যে এখানে একবার হাট বসাল ছিল, এখানে হাটও হয়েছিল? এখানে একবার হাটও বসাল ছিল। হ্যাঁ, চকচকি হাট। আচ্ছা, গরু পার হইতো খুব হাট। হ্যাঁ, এখানে হাটলেই দেখতে। ওই সময় পর থেকে এই টার বেড়া দিল, যে এই বর্ডার খুব কাটানো শুরু হয়, একবারে খুব কাটা। গোলাগুলি টোলাগুলি হয় না? হ্যাঁ, গোলাগুলি হয়, মাঝে মধ্যে মাঝে মাঝে হয়। বহুত মানুষ আমাদের এই যে পুল দেখতে পান না, এই যে এটা হলো আমাদের বাংলাদেশের সীমানা। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন না, ওটা হলো ওদের। ওইটা, হ্যাঁ, এই যে বাঁশের ঝোপ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের বাংলা সাপাহার। এটা সাপাহারের মধ্যে পড়ছে। হ্যাঁ, সাপাহার। আর উনিরা ওদিক। এই যে এখানে বহুত মানুষ ওরা মারেছে, মারছে না? ওরা বাংলাদেশের মানুষ। মাঝে মধ্যে যখন কাছে কুলে আমাদের যায় কৃষকদের মারছে না? কৃষকগুলাকে মারে। বিজেপিরা কি করে? বিজেপিরা তো মনে করে আমাদের ক্যাম্প হলো মেলা দূরে। এই যে গাঁর মাথা দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, হাঁপাই না, এটা হাঁপাইনা গ্রাম বলে। ওই হাঁপাইনার গ্রামে হারকে ব্রিজ আছে, ওখানে ক্যাম্প। ওইখানে ক্যাম্প আছে। আমাদের বিয়ে সাহেবরা ওঠে করে মাঝে মাঝে আসে বসে। আর এই যে ঘরটা দেখতে পেলেন না, এই যে ওখানে আমি বসেছিলাম, ওখানে ওইটা। ওই ঘরটাতে ছিল তো আগবেলা। হ্যাঁ, বিয়ে সাহেবরা আমাদের ছিল। বন্ধুরা, আমি কিন্তু এখন আছি একদম নওগাঁ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত উপজেলা সাপাহারের। সেই সাপাহারের কিন্তু কলমুডাঙ্গা যে সীমান্ত রয়েছে, সেই কলমুডাঙ্গা সীমান্তে কিন্তু আমি এখন রয়েছি। দেখতেই পাচ্ছেন এই সীমান্তে কেনই বা লোকজন পুশিন করবে না বলেন বিএসএফ সদস্যরা? দেখতে পাচ্ছেন চারিদিকে ধুধু মরুভূমি, কোনো কিছু বলতে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে যদি পেরেও ফেলে, তারপরে কিন্তু গ্রামের লোকজন যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কোনো জানতেই পারবে না বা কেউ অসুস্থ হয়েছে এরকম। তো এই অঞ্চলে এতটাই দুর্গম অঞ্চল বা দুর্গম একটা সীমান্ত, যেখানে সব সময় কিন্তু এই কৃষক ভাইয়েরা আতঙ্কে থাকে। যে কোনো মুহূর্তে কিন্তু বিএসএফ সদস্যরা গুলি করে। দেখেন, কারণ ওরা কিন্তু ওদের সীমানা একদম ঘেঁষে নিয়েছে 150 মিটার রেখে দিয়ে। সেই 150 মিটারের মধ্যে যখন আমাদের কৃষকের নাকি গরু ছাগল যায়, তখন ওরা আবার নিয়ে চলে যায়। ওরা আমাদেরকে আর ফেরত দেয় না, যদি ধরতে পারলেই নিয়ে যায়। ভুল ভবিষ্যৎ যেহেতু এখানে আমাদের বিজেপি সদস্যরা আসতে পারে না, কারণ এই যে সীমান্ত আছে, এখান থেকে বিজেপি ক্যাম্প মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে। আর একটাই মাত্র চেকপোস্ট রয়েছে যেখানে বিজেপি সদস্যরা বসে থাকে, তাও সেটা আবার ভাঙাচুরা। আমি দেখাবো নি আপনাদেরকে।
তো একদম ওই 8 কিলোমিটার দূর থেকে এখানে আসা আসলে খুবই স্টাফ ব্যাপার। আর এখানে যে বসে থাকবে বিজেপি সদস্যরা এরকমও কিন্তু কোনো কিছু নেই, এই মাঠের মাঝখানে একটা গাছ পর্যন্ত নেই। আমি সেই থেকে কিন্তু রোদের মধ্যে ঘুরতেছি, এখনও শুধু ঘুরতেই রয়েছি, একটু যে ছায়ার জন্য আমি নিজেও একটু ছায়া খুঁজতেছি স্বস্তির জন্য, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি। আর চোখ থেকে তো সানগ্লাস খোলাই যাচ্ছে না, মানে এত রোদ এটা বলার মতো না। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আপনাদেরকে সেই সাপাহারের কলমুডাঙ্গার যে সীমান্ত মাঠ রয়েছে এবং সীমান্ত গ্রাম রয়েছে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং এই সীমান্ত জুড়ে কিন্তু একেবারে থমথমে উত্তেজনা আর কি বিরাজ করতেছেন, কারণ গতকালকেই নাকি এখানে 18 জন লোককে পুশিন করার চেষ্টা করেছিল এবং পুশিন করেই ছিল বিএসএফ সদস্যরা। তারপরে কিন্তু বিজেপি কঠোরভাবে সেটা দমন করে ভারতে নাকি পাঠিয়ে দিয়েছে, এরকমই বলছেন। আবার অনেকে বলছেন তাদেরকে নাকি বাংলাদেশেই পাঠিয়ে দিয়েছে বিজেপি সদস্যরা। এরকম এক এক জনার কিন্তু এক এক মতামত, এই সকল কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম। আরও একটা জিনিস দেখালাম যে এত বড় বিল আর এত বড় সীমান্ত বা কাঁটাতারের বেড়া আমি অন্য কোথাও আর দেখিনি, যেটা রয়েছে এই নওগাঁ জেলার সাপাহারে। আর সাপাহার প্রায় নওগাঁ থেকে যে এই যে সীমান্ত যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা প্রায় 100 কিলোমিটার দূরে। 100 কিলোমিটারে বেশি হতে পারে কিন্তু কম হবে না, অনেক দূর সীমান্ত। বিধায় কিন্তু এখানে বিজেপি সদস্য খুব কম পৌঁছায়, কারণ এই বিলের মধ্যে কোনো পোস্ট নাই যে চৌকি পোস্ট থাকে বিজেপি সদস্যরা চেক করার জন্য বা টহলের জন্য। এ রাস্তাঘাটই নাই, ওরা কিভাবে টহল দিবে আর আসবেই বা কীভাবে বলেন। আমি কিন্তু একদম দেখতেই পাচ্ছেন জুতা মুতা খুলে খালি পায়ে চলে এসেছি, কারণ কোনোভাবেই এই কাদামাটি দিয়ে জুতা পরে আসা সম্ভবই না। আর তাদের কাছে তো বন্দুক থাকবে, অনেক কিছু থাকবে, তারা কিভাবে আসবে? আসলে অনেক কিছু করতে গেলে, দেশের উন্নয়ন করতে গেলে, 100% নিরাপত্তা নিশ্চিত করতে গেলে এই রাস্তার আগে সংস্কার করতে হবে, কারণ এই সীমান্তের বা মাঠের কোনো রাস্তাই নেই, যার কারণেই কিন্তু এই সীমান্তের উত্তেজনা বিরাজ করছে এবং বিএসএফ সদস্যরা পুশিন করার চেষ্টা করছে লোকজনদেরকে। আমি কিন্তু সেই যে সাপাহারের কুলমুডাঙ্গা যে সীমান্ত আছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আপনাদেরকে এই সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, কোথায় সেই 18 জন লোককে বিএসএফ সদস্য পুশিন করেছিল বাংলাদেশি নাগরিকদের। কারণ বিএসএফ সদস্যদের দাবি তারা নাকি বাংলাদেশের নাগরিক, তাই সেই বিধায় সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরও যদি বেশি ভালো লেগে থাকে আপনাদের আপনজনের নিকট আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর দেখেন, আমি এই সীমান্ত যে এত দুর্গম, একটু তাকিয়ে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি। আসলে কোনো কাজই এত সহজ না, কোনো কাজকেই এত সহজভাবে নেওয়া যাবে না। সামান্য একটা সীমান্ত আপনাদের কাছে বা অন্যান্যর কাছে সামান্য হলেও এই একবার রাস্তাঘাট দেখেন, কত কষ্ট করে এই সীমান্ত দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি।